আমার নাম হামজা। আজকে আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। আমি বর্তমানে একজন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদে ইমামতি করি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল, এবং সেটা যদি প্রথমবার ঘটেই শেষ হয়ে যেত তাহলে হয়তো বিষয়টা ভালো হতো। কিন্তু পরবর্তীতে আমার সঙ্গে যা ঘটেছিল সেসব আসলে খুবই ভয়ঙ্কর এবং আকস্মিক ছিল, যা কিনা একদম অলৌকিক এবং অনেকটা কল্পকাহিনীর মতো। আপনারা হয়তো অনেকেই সেটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটা আমার সঙ্গে ঘটা অদ্ভুত একটি ঘটনা। ওয়েলকাম ব্যাক লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 28 নম্বর এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর তলে আছেন। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা আজকে শুনবেন একটা মাদ্রাসার ছাত্রের জীবনের ঘটনা এবং তাকে কিভাবে একটা পরিতে তুলে নিয়ে যেতে চেয়েছিল এবং পরবর্তীতে তার সঙ্গে কি ঘটে সেটা শুনতে চলেছেন। আশা করি আপনাদের শোনার অভিজ্ঞতা খুব ভালো হবে। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তখন সময়কাল 2007 সাল। তখন আমার বয়স 16 কি 17 বছর। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম সেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 গ্রাম পরে, মানে হচ্ছে অন্য একটা ইউনিয়নে। আমার বাবা নিজে ছোটবেলা থেকেই ধর্মকর্ম বেশ ভালোভাবে করতেন। অন্য আর কিছু করুক বা না করুক, মসজিদে তার আলাদা একটা সম্মান ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি আব্বার সঙ্গে মসজিদে যেতাম নিয়মিত, এবং তিনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া শিখিয়েছেন। সেটাই আমি ছোটবেলা থেকে ধরে রেখেছি। পরবর্তীতে যখন আমি একটু বড় হলাম তখন আমার আব্বা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। তবে সেটা আমাদের গ্রামের মাদ্রাসা ছিল। মাদ্রাসাটা তেমন উন্নত ছিল না, এবং পরবর্তীতে তিনি আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছেন। সেটা আমার আম্মার জেদের কারণে। আমরা মোট 5 ভাই বোন, বড় 3 বোন আর 2 ভাই। আমি সকলে ছোট ছিলাম, যার কারণে সকলের আদরে ছিলাম। এজন্য সকলের কথায় আমার আব্বা আমাকে 2 বছর প্রাইমারি স্কুলে পড়িয়েছেন। কিন্তু পরবর্তীতে আমাকে আমার আব্বা প্রাইমারি স্কুল ছাড়িয়ে ওই দূরের এই মাদ্রাসাটা যেখানে আমি পড়াশোনা করেছি এবং আমার সঙ্গে যখন ঘটনাটি ঘটেছিল সেই সময়কার ঘটনা আমি মূলত আপনাদেরকে বর্ণনা করতে যাচ্ছি। তো তখন আমার বয়স হচ্ছে 16 কি 17 বছর। আমি কিন্তু ভালোই একজন তাগড়া যুবক তখন, মানে হচ্ছে কিশোর থেকে যৌবনে পা দিয়েছি 18 বছরে। তো আমার তখন হাফিজি প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড়, প্রায় 25 পারা আমি শেষ করেছি। তো সব মিলিয়ে মাদ্রাসার যে জীবনযাপন এবং পড়াশোনা সবকিছু মিলিয়ে আমি বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিলাম। আপনারা অনেকেই জেনে থাকবেন যে মাদ্রাসায় দূর থেকে যেসব ছাত্ররা পড়তে আসতো সেই সব ছাত্ররা সাধারণত আশেপাশের গ্রামের কিংবা মহল্লার কোনো একটা জায়গায় লজিং খেত, এবং সেই লজিংই খেতাম আমি একটা বাড়িতে। আমার আব্বার এক পরিচিত আত্মীয় ছিল। তো সেই আত্মীয়র বাড়িতে আমার আব্বা আমাকে লজিং থাকার জন্য, মানে হচ্ছে লজিং খাবার জন্য সেখানে সুপারিশ করে দিলেন। আমি এর আগে অন্য একটা জায়গা খেতাম, কিন্তু পরবর্তীতে ওই বাড়িতে কিছু সমস্যা হবার কারণে ওই বাড়িটা আমাদের মাদ্রাসার সাথেই ছিল, সেহেতু আমার রাত্রেবেলা যাতায়াতে কোনো সমস্যা হতো না। কিন্তু ইদানিং 2-3 মাস ধরে আমি হচ্ছে গিয়ে আমার আত্মীয়, মানে হচ্ছে আমার আব্বার যে আত্মীয়, আমাদের সম্পর্কে খালু হয়, সেই খালা এবং খালুর বাড়ি থেকে আমি খাবার নিয়ে আসতাম। আমি হচ্ছে গিয়ে সকাল এবং দুপুরের খাবার একসঙ্গে নিয়ে আসতাম, মানে সকালবেলা যেতাম, গিয়ে সকালের খাবার খেয়ে আসতাম এবং দুপুরের খাবার আমি সঙ্গে করে নিয়ে আসতাম, যাতে করে আমাকে ওইখানে যেতে হতো না। এরকম অনেক ছাত্ররাই করতো যে লজিং যদি দূরে হতো তাহলে সকালবেলা গিয়ে দুপুরের খাবার নিয়ে আসতো। আবার এমন হতো যে দুপুরবেলা গিয়ে রাতের খাবারও সাথে করে নিয়ে আসতো যদি রান্না হতো তাহলে। কারণ হচ্ছে এই যে এতটা পথ যাওয়া আসা, আর সবথেকে বড় কথা হচ্ছে আমি যে বাড়িতে লজিং খেতাম সেই বাড়িটা আমাদের মাদ্রাসা থেকে প্রায় অনেকটা দূরে ছিল, প্রায় 1.5 কিলোমিটার দূরে হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যেখানটায় হচ্ছে আমি আনতে যেতাম সেটা হচ্ছে মাঠের ভিতরে ফাঁকা একটা বাড়ি, এবং এই ফাঁকা একটা বাড়িতে ওদিনকে আমি এই লজিংয়ের খাবারটা আনতে গিয়েই মূলত ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল। আমি প্রায় নিয়মিতই ওইখানে রাত্রেবেলা লজিং আনতে যেতাম, লজিংয়ের খাবার। তো আমার সঙ্গে করে আমার এক বড় ভাইকে নিয়ে যেতাম। সেই বড় ভাইকে আমি রাজি করিয়েছি ওইখানে যাওয়ার জন্য। তো উনি হচ্ছে গিয়ে আমাকে যেতে ওদিক দিয়ে সাহায্য করতো, আমার সঙ্গে যেত। বলতো কি যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু রাত্রেবেলা ওদিকে যেতে ভয় পাস, তো সেহেতু আমি তোকে
নিয়ে যাব, সমস্যা নেই, আর একসাথে এসে তারপর একসাথে খাবো। তো মূলত কথা হচ্ছে কি যে ও যেখানে লজিং আনতে যেত সেটা ছিল হচ্ছে গিয়ে প্রথম গ্রামের একদম শেষ মাথায়, মানে আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করতাম ওইটা থেকে সামান্য একটু দূরে। তো ও আমার সঙ্গে যেত, আমার বড় ভাই বলতো কি যে তুই ছোটো মানুষ, হয়তো ভয় পাবি, চল আমি তোর সাথে করে যাই। আমি বলার পরে উনি হচ্ছে গিয়ে প্রথমে ওনার খাবারটা নিত, নিয়ে তারপর হচ্ছে আমার সঙ্গে যেত ওই বাড়ি পর্যন্ত, অনেকটা দূরে ছিল, প্রায় 1 কিলোমিটার দূরে আমরা হেঁটে যেতাম, এবং ওইখান থেকে টিফিন ক্যারিয়ারের খাবারটা নিয়ে আমরা আবার একসঙ্গে মাদ্রাসায় ফেরত আসতাম। তো যেদিন প্রথম আমার সঙ্গে ঘটনাটা ঘটে সেদিন ছিল হচ্ছে এক আমাবস্যার রাত। তো রাতটা বেশ ঘন ছিল এবং চারিদিকে আলো তেমন ছিল না। তো আমার একটা টর্চ লাইট ছিল, আমার আব্বা একটা টর্চ লাইট কিনে দিয়েছিল আমাকে। তো আমি তখন মাদ্রাসা থেকে বের হলাম। বের হওয়ার খানিকক্ষণ দূরে আসার পরে হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে খানিকটা সামনে একটা বড় বট গাছ পড়ে আমাদের, ওইখানে একটা মোড় আছে, রাস্তার মোড়। তো ওই বট গাছের ওইখানে দেখি আমার সেই ভাই দাঁড়ায় আছে। ওই ভাইয়ের নাম ছিল হচ্ছে রফিকুল। তো রফিকুল ভাই দাঁড়ায় আছে। তো আমি তখন বললাম, রফিকুল ভাই চলো তাড়াতাড়ি যাই, খাবার নিয়ে আসি, আস্তে আস্তে আবার দেরি হয়ে যাবে। তো রফিকুল ভাই আমাকে কোনো কথা না বলে আমার সাথে সাথে যেতে শুরু করলো, এবং বেশ খানিকটা পথ আমরা একসঙ্গেই হাঁটছিলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, অন্যদিন রফিকুল ভাইয়ের সঙ্গে আমি মূলত হচ্ছে গিয়ে একই সঙ্গে যাই আর কি, উনি সামনে যাই আমি পিছনে যাই, এরকম করে আগাই আর কি। তবে আজকের ঘটনাটা ব্যতিক্রম, উনি আমার থেকে খানিকটা সামনের দিকে হাঁটছে এবং আমি পেছন পেছন, আমি যত দ্রুতই যাচ্ছি না কেন আমি ওনাকে আর ধরতে পারছি না। উনি আমার থেকে বেশ খানিকটা সামনে এগোচ্ছে এবং আমার থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমি বললাম কি যে রফিকুল ভাই আস্তে আস্তে যাও, তুমি এরকম জোরে জোরে যাচ্ছ কিসের জন্য? তো উনি তখন আমার কোনো কথা বললেন না, কথা না বলে আমরা কাছাকাছি পর্যন্ত চলে আসলাম। তো ওনার যে বাড়ি ছিল সেই বাড়িটা থেকে উনি কিন্তু খাবার নিল না, আমাকে বললো কি যে চল যাওয়ার সময় নিব। তো তারপর উনি ওই জায়গাটায় চলে গেলেন যেখানটায় হচ্ছে মূলত আমি খাবার আনতে চাই। তো উনি বললেন কি যে তুমি খাবার নিয়ে এসো, যাও ভিতর থেকে। তো আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে 5-10 মিনিট খাবার গোছাতে লাগলো। আমি টিফিন ক্যারিয়ার ভরে বাইরে খাবার নিয়ে আসলাম। তো আমি দেখলাম রফিকুল ভাই দূরে দাঁড়ায় আছে এবং সেখান থেকে আমাকে বলতেছে ঠিক আছে চলো। তো ভাইয়ের আচার আচরণ আজকে আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছিল, কারণ উনি অন্যান্য দিন এরকমভাবে আমার সঙ্গে কথা বলেন, এরকমভাবে চলাচল করেও না, আজকে কেমন যেন অন্যরকমভাবে চলাচল করছিল। তো বেশ খানিকটা দূরে যাওয়ার পর আচমকা আমি দূরে খেয়াল করলাম যে আমার যে ভাই ছিল, মানে হচ্ছে যার সঙ্গে আমি আসতাম, তার বাড়ির কাছাকাছি যখন আসলাম, তিনি যেখান থেকে খাবার নিতেন ওনার বাড়ি ওইখানে ছিল। তো উনি তখন খাবারটা নিয়ে বের হলেন, বের হয়ে আমাকে আচমকা রাস্তার মধ্যে দেখে বললেন কি যে ততক্ষণে আমি আগে চলে আসছি অনেকটা, রফিকুল ভাই হচ্ছে পেছনে ছিল, আসার সময় আমি ওনার আগে আগে উঠছি আর কি রাস্তায়। তো উনি আমার পেছন পেছন আসতেছিল। তাই বললাম কি যে ভাই আমার সাথে তাড়াতাড়ি আসেন। যখন আসতেছিল তখন কিন্তু আমি দেখতে পারতেছি যে উনি আমার সাথে সাথে আসতেছে, কিন্তু আমি যখন একটু সামনে আগালাম, সামনে আগানোর পর আমি যখন রফিকুল ভাইকে দেখতে পেলাম যে উনি বাড়ির ভিতর থেকে বের হচ্ছে, তো তখন উনি আমাকে দেখে বললো কি রে তুই আজকে আসলি না কিসের জন্য আমার সঙ্গে, একা একাই চলে গেছিলি আনতে? তো আমি তখন পেছনের দিকে তাকালাম, পেছনের দিকে তাকায় আমি সত্যি সত্যি এবার অবাক হয়ে গেছি, কিরে তুমি এখানে সামনে, তাহলে পেছনে আমার সাথে কে ছিল? তো এই কথা যখন আমি বললাম তখন আমার গায়ে একটা কাঁটা দিয়ে উঠলো এবং রফিকুল ভাই বললো কি যে কি বলিস, আজকে তো আমি মাদ্রাসা থেকে পরে বের হয়েছি, আমি মাদ্রাসা থেকে বের হয়ে দেখি তুই মাদ্রাসায় নাই, এবং আমি অনেকের কাছে শুনছি বললো কি যে তুই নাকি চলে গেছিস, এই জন্য আমি পরবর্তীতে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমি খাবারটা নিয়ে যাচ্ছি, কিন্তু তুই কার সাথে গেছিলি, তুই আমাকে বলতেছিস কিসের জন্য? তো এই কথা যখন আমি বললাম যে না আমি সত্যি সত্যি তোমার সাথে গেছিলাম, এবং তুমি দেখো তুমি পিছনে দাঁড়ায় আছো, সত্যি সত্যি আমি যখন তাকে দেখাইলাম যে পেছনে কেউ একটা দাঁড়ায় আছে এবং তার মতো করে জামা পরা, তো সে আমাকে এটা দেখিয়ে, আমি যখন তাকে দেখালাম তো সে তার নিজের অবয়বকে দেখে, মানে একদম সেম সেম, আমার সামনে যে দাঁড়ায় আছে সেও সেম, পেছনে যে দাঁড়ায় আছে সেও সেম। তো আমি তখন সামনের জনের কাছাকাছি চলে আসলাম এবং এসে বললাম কি যে ভাই এটা তাহলে কি? তো এই কথা যখন বললাম তখনই সাথে সাথে ওই জিনিসটা একদম, যে জামাটা পরেছিল একদম সেম সেম যেরকম জামা পরেছিল সেটা থেকে চেঞ্জ হয়ে একটা ঘোমটাওয়ালা জামা এবং একটা ধূসর রঙের জামা পরে আসমানে উপরে উঠে গেল, বেশ খানিকটা উপরে উঠে গেল, এবং উপরে উঠে সে আমাদেরকে বলল যে আজকে তুই বাইচে গেলি, আজকে তোর ভালো দিন ছিল যে তুই বাইচে গেলি, নাহলে আজকেই তোকে নিয়ে যেতাম এখান থেকে। তো এই কথা বলার পর আমি তো তখন ভয় পেয়ে যাই, আমি তখন ছোটো ছিল, রফিকুল ভাই বড় ছিল, ওনার বয়স 22-23 বছর ছিল। তো উনি তখন ভয়ে তখন ওনাদের বাড়ির ভিতরে ঢুকে একটা চিৎকার দিয়ে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার আর তখন আর কিছু মনে নেই। তো পরবর্তীতে আমার জ্ঞান ফেরে হচ্ছে আমার মাদ্রাসায়, যেখানে আমার চারপাশে হুজুররা বসেছিল এবং বললো যে কালকে কী ঘটনা ঘটেছে। তো আমি তখন বললাম, এবং রফিকুল ভাই নিজেও যেহেতু সাক্ষী ছিলেন যে ওনার সামনেই এই ঘটনাটা ঘটেছে এবং উনি দেখেছে ওনার সেম অবয়ব আমাকে নিয়ে ওইখানে গিয়েছিল। তো এটা ছিল হচ্ছে প্রথম দিনের ঘটনা। আর দ্বিতীয় দিন যেটা ঘটেছিল, আসলে
এই ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু সেই ঘটনাটা এখানে আসলে শেষ হয়নি। কিন্তু পরবর্তীতে এটা আরও আমার উপর যে এরকমভাবে আকস্মিকভাবে এরকম ঘটনাটা ঘটে যাবে আমি সেটা কখনো কল্পনা করিনি। এই ঘটনার প্রায় 1.5 মাস পর, এই ঘটনার পরে আমি বেশ খানিকটা অসুস্থ ছিলাম। আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে বেশ কিছুদিন ছিলাম এবং সুস্থ হয়ে পরবর্তীতে আমার মাদ্রাসায় ফিরে আসি। তো মাদ্রাসায় ফিরে আসার 1.5 মাস পর, 1.5 মাস পরে হচ্ছে কি আমার সঙ্গে দ্বিতীয় ঘটনাটা ঘটে, যেটা কি না আসলেই খুবই প্রথমটা থেকে বেশি ভয়ানক ছিল। এবং এই জিনিসটা যে আমার কেন পিছু ছাড়ছিল না সেটা আসলে গল্প শেষে আপনারা বুঝতে পারবেন যে কেন আমার সাথে করে এরকমভাবে আসার চেষ্টা করছিল। তো দ্বিতীয় দিন আমি আমার আর 4 জন বন্ধু, মানে বড় ভাই ছিল, তারা 4 জনে মিলে হচ্ছে আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। আমাদের সাধারণত মাদ্রাসায় বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে। ওই সময়টা ছিল হচ্ছে রোজার মাস ছিল। তো রোজার মাস থাকার কারণে আমাদের হচ্ছে গিয়ে একটা জায়গায় ইফতারের দাওয়াত ছিল। সেই ইফতারের দাওয়াতটা সম্পূর্ণ করে আমরা ওইখানেই এশার নামাজ পর্যন্ত কোরআন শরীফ পড়ি এবং রাতের খাবার খেয়ে তারপর আমাদের আসার কথা ছিল। তো আমরা রাতের খাবার খেয়ে ফিরছিলাম। তো ওনারা যে আসার পথে আমাদেরকে টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার দিয়ে দিয়েছে যাতে করে আমরা খেতে পারি। তো খাবার অনেক বেঁচে গিয়েছিল, এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম। তো আমাদের বাড়িতে মাদ্রাসার পথে আসার পথে একটা শুনশান রাস্তা পড়ে, খুবই বিরান একটা রাস্তা এবং অন্যান্য যে কোনো রাস্তা থেকে ভয়ঙ্কর আর কি। দুই পাশে বাঁশঝাড় এরকম দুই দিকে এরকম মেলে আছে, তারপর অনেক ঘন গাছপালা। তো আমরা ওই দিক দিয়ে আসার পথে ওখানে একটা বট গাছ পড়ে, বড় একটা বট এবং অশ্বত্থ গাছ দুটো একসঙ্গে আছে। তো সেই বট গাছের কাছে যখন আমরা আসি, তো আচমকা ওই বট গাছের উপর থেকে একটা আলোকিত কোনো একটা জিনিস নিচের দিকে নেমে আসে। তো সেই নিচের দিকে নেমে আসার পরে আমরা যখন উপরের দিকে তাকালাম এবং খেয়াল করলাম যে আলোকিত জিনিসটা থেকে একটা মানুষের অবয়ব নিচ্ছে আর কি, মানুষের রূপ নিচ্ছে। তো হঠাৎ করে খেয়াল করলাম সেই আলোটা একটা মেয়ে মানুষের রূপান্তর হয়ে গেল এবং সেই মেয়ে মানুষটা স্বাভাবিক কোনো মেয়ে মানুষ ছিল না, যেমনটা সাধারণ মেয়ে মানুষের মতো লাগে। সেই মেয়ে মানুষের চুলগুলো ছিল একদম উপর থেকে নিচ পর্যন্ত লম্বা এবং হাতগুলো ছিল বিশাল আকৃতির লম্বা এবং চেহারা ছবি ছিল খুবই বিকৃতি টাইপের, নাকগুলো বড় ছিল এবং মানে সুন্দর কোনো মেয়ে মানুষ না, কিন্তু একটা মেয়ে মানুষ ছিল। তো তখন আমাদেরকে থামালো, বললো কি যে এই তোরা কোথায় যাচ্ছিস? তো তখন আমরা বললাম কি যে আমরা মাদ্রাসায় যাচ্ছি, আমরা মাদ্রাসার ছাত্র। তো আমার কিন্তু তখন পুরোপুরি সব পাড়া শেষ হয়নি। তো আমাদের বড় ভাই ওখানে হাফেজ কয়েকজন বড় ভাই ছিল। তো ওনারা তখন বললেন কি যে এই নিশ্চয়ই খারাপ কোনো কিছু, আমরা দৌড় দিই পেছনের দিকে। তো আমরা যখন পেছনের দিকে দৌড় দিলাম, আমরা খেয়াল করলাম সেই জিনিসটা সামনেও আছে পেছনেও আছে। তো ওই জিনিসটা যখন আমাদের দিকে আগে আসতেছিল তার নখগুলো ছিল খুবই বড় বড় এবং পিচাস টাইপের কোনো কিছু একটা ছিল, যেটা দেখে আসলে খুবই ভয় পাওয়ার মতো একটা বিষয়। তো তখন আমাদের যে বড় ভাই ছিল সেই বড় ভাই বললেন কি যে আপনি কে এবং আপনি কি চান? তো এই কথা বলতে সে বললো কি যে আমি একটা জিন, একটা মেয়ে জিন, এবং আমি তোদের মধ্যে থেকে থাকা এই ছেলেটাকে নিয়ে যাবো, একে চাই। তো তখন আমার বড় ভাইরা তো ভয় পেয়ে গেছে, আমি নিজেও প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেছি যে একটা মেয়ে জিন কেন, সে আমাকে কেন চায় এবং আমাকে কেন নিয়ে যেতে চায়। তো তখন আমার বড় ভাইরা বললো না, ওকে দেওয়া যাবে না, তুই জিন হয়ে মানুষের কাছে কেন আসছিস? তো তখন ওই জিনটা বলল যে আমি ওকে নিয়ে যেতে চাই, ওকে আমার ভালো লাগছে, ওকে এর আগের দিন আমি নিয়ে যেতে চাইছিলাম, সেদিনও তোরা বাঁচাই ফেলছিলি। তো ওই দিন হচ্ছে গিয়ে আমার ওই রফিকুল ভাই আমার সাথে ছিল। তো রফিকুল ভাই বললো কি যে তাহলে তুই সেই জিন যে কিনা এর আগের দিন ওকে নিয়ে যেতে চাইছিলি এবং আমার রূপ ধরে আসছিলি। তো তখন ওই মেয়েটা বললো কি যে হ্যাঁ, আমি সেদিন একটা মানুষের রূপ ধরে, তোর রূপ ধরে ওর কাছে আসছিলাম যাতে করে নিয়ে যেতে পারি, কিন্তু এমন সময় তুই ওইখানে উপস্থিত হয়েছিস যে আমি ওকে নিয়ে যেতে পারিনি, তো এই জন্য তোকে শাস্তি দিব, আমি তোর শাস্তি আছে। তো তখন ওই জিনিসটা আমার কাছাকাছি এগিয়ে আসলো এবং আমাকে এক প্রকার আমাকে ধরে ফেলছে। কিন্তু তখন আমার ভাইরা কিছু কী করতেছে আমি বুঝতেছিলাম না। আমি প্রচণ্ড পরিমাণ চিৎকার করতে থাকি আশেপাশে। আসলে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, প্রচণ্ড পরিমাণ শুনশান ছিল এবং ফাঁকা একটা জায়গা ছিল। তো আমাকে তখন ধরে আকাশে উঠায় ফেলে। তাই আমি দেখলাম কি যে সেই কুষ্ঠির চেহারা, যে ভয়ঙ্কর চেহারা, সেই ভয়ঙ্কর চেহারাটা আস্তে আস্তে একটা অন্যরকম রূপে পরিবর্তন হয়ে গেল এবং সেটা একটা স্বাভাবিক মেয়ে মানুষের মতো, এবং সে আমাকে বলতেছে যে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই দেখো আমি কত সুন্দর। তো এই কথা বলে সে হচ্ছে আমাকে উপরে তুলে ফেললো, বেশ খানিকটা উপরে উঠে গিয়েছি আমি। তো আমাদের যে খাবারগুলো দিয়েছিল সেই খাবারগুলোর মধ্যে থেকে একটা বাটি খুললো হচ্ছে আমাদের আরেক সিনিয়র ভাই ছিল, উনি হাফেজ ছিল, ওনার পাগড়ি দিয়ে এবছর উনি হচ্ছে বিদায় নিবে উনি আর কি। তো তখন উনি সেই বাটিটা খুললো এবং খুলে সেই বাটিটার ভিতরে কিন্তু ভারী ছিল, বেশ ভাত ছিল না কি ছিল জানি না। তো সেই বাটিটা হচ্ছে উনি তুলে একটা দোয়া পড়লো, আয়াতুল কুরসি পড়লো, সাথে হচ্ছে অন্যান্য ভাইদেরকে বললো তোরাও দোয়া পড়। তো সকলে অমুক দোয়া পড়তে লাগলো। সো দোয়া পড়ে সেই বাটিটা সেই জিনিসটার শরীর বরাবর মারলো। তো মারার পরে সেই জিনিসটার কপাল বরাবর সেই বাটিটা এসে লাগলো এবং লাগার পরে সেই
আমাকে ছেড়ে দিল এবং ছেড়ে দেওয়ার পরে ওই শূন্যের উপর থেকে আমি নিচে পড়ে গেলাম। তো নিচে পড়ে যাওয়ার পরে পড়ে যাওয়ার পরে আমার পা মচকে গিয়েছিল। তো আমি তো অজ্ঞান হয়ে যাই, আমি তো আর কোনো কিছু খেলে উপরে থাকতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো আমি যে পড়েছি সেটা আমি পরবর্তীতে জ্ঞান ফেরার পরে বুঝতে পারি। তো ভাইরা যেটা বলেছিল যে ওই জিনিসটার মাথায় যখন লাগলো জিনিসটা, বাটিটা লাগার পরে সে অনেক এত জোরে চিৎকার শুরু করলো যে এই চিৎকার শুনে কান ফেটে যাওয়ার মতো মনে হচ্ছিল এবং এত ভয়ঙ্কর ছিল সেই চিৎকারের শব্দ, মানে পুরো অদ্ভুত ভয়ঙ্কর সেই শব্দ আর কি। তো তারপর সে বললো কি যে তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আমি দেখে ছাড়বো, ওকে তো আমি নিয়েই যাব, আর সাথে করে তোদের 5 জনকে দেখে ছাড়বো, তোদের 5 জনের আমি ঘুম হারাম করে দিব। এটা বলে সে হচ্ছে গিয়ে ওইখান থেকে চলে যায় এবং আমার বড় ভাইরা যারা ছিল আমাকে ওইখান থেকে তুলে তারা প্রাণপণে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, মাদ্রাসা দিকে দৌড়াতে শুরু করে। এবং এত জোরে দৌড়াচ্ছিল, ওরা বলতেছিল যে মনে হচ্ছিল ওই জিনটা আমাদের পেছন পেছন আসছে। তো আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তো এত ভয়ঙ্কর পরিস্থিতির মুখে নাকি তারা কখনো পড়ে নাই। তো তখন মাদ্রাসার যে উঠান ছিল, সে উঠানের পর আসার সাথে সাথে মাদ্রাসার মাঠ ছিল, মাঠে আসার সাথে সাথে সে চিৎকার দিয়ে সকলে অজ্ঞান পেয়ে যায়। শুধুমাত্র আমাদের এখানে ইমরান ভাই নামে একজন লোক ছিল, সেই ইমরান ভাই হচ্ছে কি সে তখন জ্ঞানী ছিল এবং সে বড় ছিল সকলের। তো সে তখন বলে যে এই ঘটনা। তো আমাদের মাদ্রাসার বড় হুজুর, তারপর ছোট হুজুর, ছোটোখাটো যত হুজুর ছিল সবাই এক জায়গা হয়। আমাদের মাদ্রাসাটা বিশাল বড় ছিল, অনেক স্টুডেন্ট ছিল সেখানে। তো ছাত্রছাত্রীরা যারা ছিল সকলে এক জায়গা হয়ে যায় এবং সেই সাথে যেসব শিক্ষকরা ছিল তারা সকলে একত্রিত হয়ে যায়। তো একত্রিত হয়ে যাওয়ার পরে বলে কি যে ঘটনা কি। তো তখন সেই ইমরান ভাই বলে কি যে যেরকম রকম ঘটনা আমরা আসছিলাম, তো একটা জিন আছে যে কিনা ওকে নিয়ে যেতে চায় এবং এর আগে যে ঘটনার সঙ্গে ঘটেছিল ঠিক একই জিন ওকে নিয়ে যেতে চেয়েছিল। এবং আমরা ওই একই রাস্তা ধরে আগের দিন যে রাস্তা ধরে ও আসছিল সেই রাস্তা ধরে আসছিলাম এবং এতটুকু বোঝা গেল যে ওই জিনটা ওই অঞ্চলে বসবাস করে এবং ওইখান থেকে ওকে নিয়ে যেতে চায়। আর মাদ্রাসার আশেপাশে আসতে পারে না এই কারণে, কারণ মাদ্রাসা একটা পবিত্র জায়গা, ওইসব খারাপ জিনটা এখানে প্রবেশ করতে পারবে না। তো তখন আমাকে এবং আশেপাশের সকলের চোখে মুখে পানি ছেটানো হয়। তো অন্যান্য সকলের জ্ঞান ফিরলেও আমার সারা রাতে জ্ঞান ফেরেনি। আমাকে ডাক্তার দেখানো হয়, স্যালাইন লাগানো হয়। পরবর্তী দিন আমার জ্ঞান ফেরে এবং আমাকে আমার বাবা মা নিতে আসে, বলে কি যে কী ঘটনা। তো তখন আমার বাবার কাছে আমাদের বড় যে হুজুর আছে তিনি বলেন যে আপনার ছেলের উপর একটা পরী আশিক হয়ে গিয়েছে এবং সেই পরীটা আপনার ছেলেকে নিয়ে যেতে চায়। আপনার ছেলের যা যা করার দরকার আমরা করে দিয়েছি, ওর হাতে তাবিজ পরানো দরকার বা রুকায়া যা কিছু করা দরকার সমস্ত কিছু করে দিয়েছি। ওই জিনটা আর আপনার ছেলের কাছে আসতে পারবে না, তবে সুযোগ পেলে কিন্তু ওই পরী মেয়েটা যে কিনা আপনার ছেলের উপর আশিক হয়ে গিয়েছে সেই পরী মেয়েটা কিন্তু আপনার ছেলেকে নিয়ে যেতে পারে এবং এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। এই যে হাতে যে তাবিজ এবং গলায় যে তাবিজ, এই তাবিজ কিন্তু আপনারা কখনোই খুলবেন না। যদি খোলেন তাহলে কিন্তু আপনাদের বিপদ আছে এবং আপনাদের সমস্যা হবে। সেহেতু আপনাদের ছেলেকে এখন নিয়ে যান, আপাতত অত অসুস্থ আর আমরা মাদ্রাসা রাখতে পারবো না, তবে ওই জিনটা থেকে সাবধান কিন্তু। তো তারপরে আমাকে হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই দিন দুপুরবেলা আমি বাড়িতে যাই এবং বাড়িতে যাওয়ার পরে সকলে আসলে তখন ভয় পেয়েছিল, আমার পরিবারের সকলে ভয় পেয়েছিল যে আসলে আমাদের ছেলের উপরেই কেন এরকমটা, কেন ওর উপর কেন এরকম হলো আর কি। তো যাই হোক, এরকম করে প্রায় সপ্তাহ 2 আমার বাড়িতে কাটে এবং 2 সপ্তাহ আমি মোটামুটি ওই ঘটনাটা ভুলে গিয়েছিলাম। আর আমি হচ্ছে গিয়ে আমার মার সাথে ঘুমাতাম বাড়িতে গিয়ে। আমার মা হচ্ছে গিয়ে আমাকে আমার কাছে থেকে সরতো না, কারণ জানে যে আমার পরে একটা জিন আশিক আছে, একটা পরী আশিক আছে, আমাকে নিয়ে যেতে পারে। তো এই জন্যই হচ্ছে মূলত আমার মা আমার আশপাশ থেকে সরতো না, বলতো কি যে না আমার বাবুকে নিয়ে যাবে এবং নিয়ে গেলে সে আমাকে কান্না করবে আর কি। আমার মা আমাকে খুব ভালোবাসতো। আর আমার অন্যান্য ভাই বোন ছিল যারা, তারাও আমাকে দেখতে আসছিল এবং কোনোভাবেই যেন তাবিজ খোলা না হয় সেই বিষয়ে সতর্ক করে দিয়েছিল। তো যাই হোক, এই ঘটনা এখানেই শেষ। এইটার পরে আমার মোটামুটি 6 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমার হাতের পায়ে সবসময় আমি তাবিজ পরে থাকতাম, কোনো প্রবলেম হয়নি। তো 6 মাসের মাথায় একদিন আমি হচ্ছে কি বাড়িতে যাব। তো সেই সময় হচ্ছে মাদ্রাসা ছুটি ছিল, কোনো একটা ছুটি দিয়েছিল আমাদেরকে মাদ্রাসায়, 7 দিনের একটা ছুটি দিয়েছিল। সাধারণত এত বড় ছুটি দেয় না, তবে কোনো একটা অনুষ্ঠানের ছুটি ছিল। তো সেটা হচ্ছে কি আমার বাড়ির একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের ছুটিতে আমাকে আমার আব্বা বাড়িতে যেতে বলেছিল যে তুই বাড়িতে যাবি এবং তাড়াতাড়ি কিন্তু চলে আসবি, সন্ধ্যা করবি না কিন্তু। তো আমার আব্বা মূলত কিছু একটা ভেবেই কথা বলেছিল যে সন্ধ্যা করবি না কিসের জন্য। তবে আমার মাদ্রাসা থেকে বের হতে হতে বিকাল হয়ে যায়, মানে বিকালবেলা আমি বের হই। তো আমার কিন্তু সেসব ঘটনা মোটেই খেয়াল নেই যে আমার সঙ্গে কোনো জিনের আছর আছে বা আমাকে কোনো জিন নিয়ে যেতে চায়, এবং আমাকে অনেক ফকিরও দেখানো হয়েছে, সকলেই বলেছে যে আমার উপর জিনের আছর আছে। এটার প্রধান কারণ হচ্ছে আমি দেখতে সুন্দর ছিলাম এবং সেই সাথে আমি অন্য সবার থেকে আলাদা ছিলাম এবং কোনো
পরী যদি কারোর কোনো ছেলের প্রতি আশিক হয়ে যায় তাহলে তাকে যে কোনো মূল্যেই হচ্ছে সেই পরীরা পেতে চায়। এটা হচ্ছে আমার এক নানি ছিল, সেই নানির কাছে আমার আম্মা নিয়ে গিয়েছিল। সেই নানি এরকম একজন তান্ত্রিক ছিল এবং ফকির ছিল। তো নানি তখন বলেছে যে এর উপর যে জিনটা আছে সেই জিনটা হচ্ছে মূলত একে ভালোবাসে এবং এর উপর আশিক হয়ে গিয়েছে। আর জিনেদের, মেয়ে জিনেদের বা পুরুষ জিনেদের যে যিনি হোক তাদের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, সেটা হচ্ছে যে যাকে তারা পছন্দ করে তাকে যে কোনো মূল্যে তারা পেতে চায় এবং তাকে নিয়ে যেতে চায়। তো এটা থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। যদি কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে ওই জিনেরা আর কখনোই ওই ছেলে বা মেয়ের কাছে আসে না। তো তোর ছেলে তো এখন ছোট, 18-19 বছর বয়স, এখন তো বিয়ে দিতে পারবি না। তবে আমার যতটুকু মনে হয় যে ওকে বিয়ে দিয়ে দেওয়াটাই হচ্ছে তোদের জন্য সব থেকে ভালো বিষয় হবে। এটা যদি দিতে পারিস তাহলে ভালো। তো এই কথা আমার ওই ফকির নানি বলেছিল। তবে আমার আব্বা আসলে প্রাপ্তবয়স্ক না হলে তো বিয়ে দেওয়ার বিষয়টা আসে না। তো আমার বয়সও তখন বেশি ছিল না, 28-29 বছর, 18-19 বছর বয়স ছিল আমার। তো সেক্ষেত্রে আমার তো বিয়ে দেওয়ার প্রসঙ্গটা আসে না। তো এই ঘটনার পরবর্তীতে হচ্ছে কি আমি যখন মাদ্রাসা থেকে আসি, তো তখন আমি কিন্তু ভালোই বড়, 18-19 বছর বয়স। তো তখন আমি হচ্ছে কি মাদ্রাসা থেকে বের হতে হতে বিকাল হয়ে যায় আমার। তো বিকালের দিকে আমি রওনা দিই। তো আমি মূলত সাইকেলে যাওয়া আসা করতাম না, গাড়িতেই যাওয়া আসা করতাম। তো তখন 2008 সাল চলে, আমার স্পষ্ট মনে আছে, কারণ 8 সালের দিকে আমার এক চাচাতো ভাই মারা গেছিল। ওই সময় বাড়িতে ছিলাম এবং এই ঘটনাক্রমে আমার সালটা মনে আছে। তো 2008 সালের ওই বিকেলবেলা আমি মাটির রাস্তা ধরে আসতেছিলাম। আমাদের বাড়ির দিকে আসতে একটা মাটির রাস্তা পড়ে, তো ওদিক দিয়ে ভ্যান চলাচল করে। তবে আমি ভ্যান মূল রাস্তা পর্যন্ত আসছিল আমাদের ভ্যান, আর বাকিটা পথ আমাদের হচ্ছে গিয়ে হেঁটে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে, কারণ এদিকে তেমন কোনো ভ্যান আসে না। তো যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমার একটু একটু ভয় লাগতে শুরু করলো যে আমি দেরি করে ফেলেছি, আমার আরও আগে বের হওয়া উচিত ছিল, এবং আমি যদি আরও আগে বের হতাম তাহলে হয়তো এটা ভালো হতো, না হলে আমি আসলে এখন একটু ভয় ভয় লাগছে। তো যাই হোক, আমাদের বাড়ির পথে যাওয়ার পথে, বাড়ির দিকে যাওয়ার পথে একটা যে রাস্তা, মাটির রাস্তা পড়তো, সেই মাটির রাস্তা বাড়িঘর ছিল। বাড়িঘর ছিল না এমন না, ছিল, কিন্তু একটা জায়গায় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে একটা পুরাতন ভিটা ছিল। সেই ভিটার পাশ দিয়ে রাস্তাটা গেছে, ওইখানেও বাড়িঘর ছিল, ভিটার অপোজিট সাইডেও বাড়িঘর ছিল। তবে একটা জায়গা ছিল হচ্ছে কি একটা পুরাতন ভিটা ছিল, এবং আমার এই জায়গাটায় একটা ভয় হচ্ছে, এই জায়গার অন্য কোনার দিকে নাকি একটা কবর আছে, এবং সেই কবরটা আমাকে ভয় দিত, যে এই কবরটাই আমাকে ভয় লাগবে। তো ওই রাতেই আমার আসলে এরকম একটা অদ্ভুত এবং দুরূহ অবস্থা ঘটে, সেটা আমার মাথায় ছিল না, বা এমনটা ঘটতে পারে সেটাও আমার সেন্সে ছিল না, আমার মনে ছিল না। আমি যখন ওই ভিটার কাছাকাছি আসি তখন আমার ভয় লাগতে শুরু করে। তো আচমকা যখন খেয়াল করি যে ভিটার ওইখান থেকে আমার যে ছোটোবেলার বন্ধু আছে, ছোটোবেলার যার সঙ্গে মিশতাম আমার গ্রামে, ওই ছোটোবেলার বন্ধু ভিটা থেকে আমাকে ডাক দিচ্ছে। ও কি স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু পুরোপুরিভাবে সন্ধ্যার আলো নেভেনি, খুব সুন্দরভাবে তখন তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি তখন, আল্লাহ মাহবুদ জানে আমার মাথায় কী ঢুকলো, আমি তখন ভিটার সাথে সাথে চলে গেলাম। আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর দৌড় নেই, ভিটার উপরে আশেপাশে কোনো বাড়িঘর দৌড় নেই, কিন্তু ভিটার আশপাশে এদিকে এসে রাস্তার উপর বাড়িঘর দৌড়াচ্ছে এবং খুবই শুনশান ভিটা। আমি সেটার উপর গেলাম। তো ও যখন আমাকে ডাক দিল তখন আমি ভিটায় যাওয়ার পরে বললাম কি যে তুই এখানে কী করিস। ও তখন আমাকে জানালো যে আরে এখানে তো তোর জন্যই বসেছিলাম। তো ও আমাকে আমার হাত ধরলো, আমার হাতটা খপ করে ধরে বললো কি যে চল ওইদিকে যাই আমরা। তো ওর সঙ্গে আমি ভিটার আরও গভীরে যেতে শুরু করলাম। তো যাওয়ার এক পর্যায়ে আমি খেয়াল করলাম যে ওর হাতটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা দেখার জন্য আমি সত্যি মোটে প্রস্তুত ছিলাম না, যে এত পরিমাণ ভয় আমি তখন পেয়েছিলাম। ও কিন্তু আমার হাত ধরেছে, আমি ওর হাত ধরিনি। ওর হাতটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং আমি যখন ওর হাতের দিকে তাকায় দেখলাম যে ওর হাতের নখগুলো বেশ বড় বড়, এবং সেই সাথে ওর হাতের চামড়াগুলো অতি ঘন চামড়া এবং অতি ঘন পশম ওর হাতে, এবং হাতে এক ধরনের চুড়ি জাতীয় কিছু পরা, এবং সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং যখন আমি তার উপর দিকে তাকালাম দেখলাম কি যে ও প্রায় 6 ফুটের মতো লম্বা, একটা বিশাল আকৃতির জামা পরা একটা মেয়ে মানুষের মতো হয়ে গেল। তার বিশাল আকৃতির চুলগুলো সেই মাটিতে বাড়ি খাচ্ছে এবং মাটিতে সরতে সরতে যাচ্ছে। তো ওইটা দেখে আমি তখন দাঁড়ায় পড়লাম, আমি হাতটা ছাড়াই নিতে গেলাম। তো কোনোভাবে আমি সেই হাত ছাড়াতে পারছিলাম না, এবং ও আমার দিকে ঘুরে তাকাইলো। ঘুরে তাকানোর প্রথম পর্যায়ে আমি দেখলাম কি যে একটা ভয়ঙ্কর কুষ্ঠির চেহারা, সেই চেহারাটা যেটা আমি এর আগে ওই বট গাছের এখানে দেখেছিলাম এবং আমাকে আকাশে তুলে ফেলেছিল। তো ওই সময়টাতে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে আমি জোরে চিৎকার মারি, এত জোরে চিৎকার দিই যে সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যাওয়ার মতো জোগাড় আর কি। তো তখন ও
আমার দিকে ফেরে আর কি। আমার হাত কিন্তু তখনও ধরেছিল এবং আমি তখন খেয়াল করলাম যে আচমকা ওর রূপটা পরিবর্তন হয়ে ও একটা সুন্দরী মেয়ের রূপে পরিবর্তন হয়ে গেল। তো আমি কিন্তু আগের রূপ দেখেছি এবং আমার তো ভয় পাওয়ার কথা, আমি থরথর করে কাঁপছিলাম। থরথর করে কাঁপতে কাঁপতে আমি তখন ওকে বলি যে আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, আমি আপনার সাথে যেতে চাই না। তো ও তখন খুব আদর যত্ন করে, ওর রূপ কিন্তু তখন পরিবর্তন হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা জামা পরা, হাতের যে পশম ছিল সেই পশমগুলোও নেই, একদম একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করেছে। সেই সাথে ওর গায়ের যে পোশাকটা ছিল সেটা একটা হাতা কাটা পোশাক এবং ওর গায়ের যে অবয়বটা সেই বড় বড় স্তন্য, তার পাশাপাশি একজন বলিষ্ঠ নারী যেটা হয়, যেটা দেখলে পুরুষের আসলে আকৃষ্ট হয়, সেরকম একটা রূপ ধারণ করে আমার সামনে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বললো কি যে তুই আসলে কোথাও যেতে পারবি না, তুই আগে আমার কথা শোন। তো আমাকে তুই করে বলতেছিল। তাহলে তখন বললাম যে আপনি আমাকে যেতে দেন, আপনি একটা জিন আমি জানি এবং আপনি আমাকে নিয়ে যেতে চান। ও তখন আমাকে বলল যে দেখ আমার চেহারা কত সুন্দর না, আমি কত ভালো না, দেখ আমি তোকে ভালোবাসি অনেক, আমি তোকে নিয়ে যেতে চাই, চল আমার সঙ্গে চল, তোকে গেলে আমি সমস্ত কিছু দিব। আর আমি একটা পরী, তাতে কি হয়েছে, পরীরা খুব সুন্দর হয় জানিস না, দেখ আমি কত সুন্দর, তুই যা চাবি আমি তোকে তাই দিব। তো আমার তো তখন প্রায় সেন্সলেস অবস্থা, আমি প্রায় অচেতন অবস্থায় তার সঙ্গে আমি কথা বলছি, আমি মাথা ঘুরে নিচে পড়ে গিয়েছি। তো ও তখন আমাকে তুলে ধরলো, ধরে বললো কি যে আমি তোকে ভালোবাসি রে, তুই আমার সাথে চল, আমি তোকে সব কিছু দিব, তুই যা চাস আমি তোকে তাই দিব, তুই যদি ভালো জামা চাস আমি তোকে ভালো জামা কিনে দিব, তুই ফল খাবি এই নে তোকে আমি ফল এনে দিছি, তুই মিষ্টি খাবি, তাই বলে আমার সামনে মিষ্টির থালা এনে দিল, বলো কি যে এই নে তোকে আমি মিষ্টি খেতে দিব, তুই যা চাবি তোকে তাই দিব, তুই আমার সঙ্গে চল। তাই বলে ও আমাকে কোলে তুলে নিল। আমি কিন্তু তখন অচেতন, আমার বোধ আছে হালকা হালকা, আমি তখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব, হালকা হালকা বোধ আছে, ওকে দেখে ভয়ে আমি প্রায় অচেতন হয়ে গিয়েছি। তো আমাকে কোলে তুলে নিয়ে আমাকে উপরের দিকে উঠাইছে, আমাকে উপরের দিকে উঠে ভাসায় নিয়ে যাচ্ছে। তো ওই ভিটার পাশ দিয়ে আমার ভাগ্য ভালো ছিল যে ও আমাকে সেদিনকে নিতে পারে নাই, ভাগ্য খুবই ভালো ছিল, আমাকে হচ্ছে গিয়ে সাথে করে কোলে তুলে নিয়ে যাচ্ছিল, তো আবার মাটি থেকে বেশ খানিকটা উপরে। তো ওদিক দিয়ে আমার এক কাকা যাচ্ছিল, আমার চাচাতো কাকা ছিল, আমার চাচাতো বাপের চাচাতো ভাই ছিল। তো সেই কাকা ওইটা দেখে ফেলে যে আমাকে নিয়ে যাচ্ছে। তো কাকার হাতে ছিল একটা টর্চ লাইট, সেই টর্চ লাইটটা আমার উপর মারতেই, মানে কাকা দেখতেছে যে উপর দিকে কী ভেসে যাচ্ছে এটা সেটা দেখা মাত্রই আমার কাকা টর্চ মারলো। তো টর্চ মারার সাথে সাথে খেয়াল করলো যে খুবই বিভৎস চেহারার একটা নারী, তার চুলগুলো একদম মাটি পর্যন্ত ঝুলে আছে, সে মাটি থেকে প্রায় 4-5 মিটার উপরে, এবং তার কোলে আমি, এবং তার গায়ে সেই কুৎসিত লোমগুলো, এবং সে আমাকে কোলে তুলে করে নিয়ে যাচ্ছে। তো এইটা যখন আমার কাকা দেখলো, দেখে আমার কাকা নিজেই চিৎকার মেরে উঠলো। তাতে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো স্বাভাবিক, আমি তখন পুরোপুরি অজ্ঞান, আমার আর কিছু মনে নেই। তো ওই মেয়েটা শুধুমাত্র ওই রূপ ধারণ করে আমার কাছে এসেছে, নাকি আমাকেই ভালো রূপ দেখাচ্ছে, নাকি তার আসল রূপ ওইটা, আমি কিন্তু তখন বুঝতে পারিনি। আমার কাকা যখন এটা দেখলো যে তার ভাস্তিকে এরকমভাবে নিয়ে যাচ্ছে, তো তখন সে আসলে জোরে তো চিৎকার মেরে ওঠে, এত জোরে চিৎকার দেয় যে আশেপাশের বাড়ি ঘর ধরে যত লোকজন ছিল সবাই ছুটে আসে। তো আমার কাকা একটা বুদ্ধি করে একটা কাজ করেছিল, সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি করে ফুঁক দেয়, একটা ফুঁক দিয়ে আয়াতুল কুরসি করে ওর দিকে ফুঁক দেয়। তো ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ও মাটিতে নামে আমার কাকার দিকে হামলা করতে আসে, আক্রমণ করতে আসে। তো তখনই বাড়ির ভেতর থেকে 4-5 জন লোক আসে, উঠে আসে, ওই জিনিসটাকে তখন লাইট মেরে যখন দেখে, আশেপাশে সবাই দেখেছিল যে ওই জিনিসটা কী ছিল। তো লাইট যখন মারে তখন ও আর কাছে আসতে পারতেছিল না, আমার কাকা তখন সমানে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছিল এবং ফু দিচ্ছিল ওইদিকে, তো ওই জন্যই আসতে পারছিল না, নাকি অন্য কোনো কিছু কারণে জানি না। তো তখন ও আমাকে মাটিতে খুব আলতো করে নামিয়ে দিয়ে গিয়েছিল, এবং দেওয়ার পরে যখন সকলে উপস্থিত হলো, তো তখন সে আসলে সেখানে আর থাকলো না, সে তখন ভয় পেয়ে ওখান থেকে চলে গেল। তো ওই ঘটনার সাক্ষী আমার পুরো গ্রামবাসী, আমাদের গ্রামের সকলে আর কি, যে গ্রামের সকলে এই জিনিসটা দেখেছে যে আমাকে ওরকমভাবে উপর করে নিয়ে যাচ্ছিল, এবং ওই জিনিসটাকে আশেপাশের অনেকেই দেখেছে, এবং দেখে ওরকমভাবে ও চলে গেল ওখান থেকে। তো তখন আমাকে ওইখান থেকে উঠানো হলো। তো আমার গায়ে হচ্ছে কি আঁচড়ের দাগ ছিল, ও আঁচড়ের দাগ দিয়েছে নাকি অন্য কেউ দিয়েছে আমি জানি না, এবং আমার কাকারা বলতে পারবে না। তো তখন আমাকে পুরো একটা মহড়া লেগে গেল আমাদের বাড়িতে, এবং গ্রামে ছড়াছড়ি হয়ে গেল যে আমাকে যিনি এরকমভাবে তুলে নিয়ে যাচ্ছিল। তো এইটা তো আসলে খুবই ভয় পাওয়ার মতো বিষয়, যে কেউ খুবই ভয় পাবে। তো আমার জ্ঞান তো ফিরতেছিল না, আশেপাশে সকলে এসে ভিড় করতেছিল, কোনোভাবে আমার জ্ঞান ফিরতেছিল না। ডাক্তার আনা হলো, ডাক্তার এনে ইঞ্জেকশন দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, কিন্তু আমার জ্ঞান ফিরতেছিল না। তো আমার আম্মা তখন বলে কি যে আমার ওই নানিকে ডেকে নিয়ে আসতে। ওই নানি হচ্ছে দুঃসম্পর্কের নানি ছিল, এবং ওই নানিটা হচ্ছে আমাকে খুব আদর করতো। ওই নানির বাড়িতে আমি গিয়ে কয়েকদিন থেকেছিও। তো নানিকে যখন ডাকা হলো, নানি আসতে আসতে প্রায় রাতের 1:30টার মতো বাজলো। নানিকে ভ্যানে করে নিয়ে আসা হলো, আমার চাচাতো ভাই ভ্যান চালাইতো, তো সেই ভ্যানে করে নিয়ে আসা হলো, ওই রাত্রেবেলা নিয়ে আসা হলো। আনার পরে বললো কি যে এরকম এরকম ঘটনা, ওকে তো মাদ্রাসা থেকে ফিরতেছিল এবং ফেরার পথে ওই অমক ভিটা, ওই কানা ভিটা বলে ওইটাকে,
কানাভিটা ওকে নাকি ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পরে ও ওখানে গেছে, যাওয়ার পরে ওকে নাকি এরকমভাবে তুলে নিয়ে আসছে, এটা ওই চাচা বলছে আর কি, এবং কানাভিটার থেকে ওই জিনিসটা উঠে আসতেছিল। তো তার মানে কানাভিটা থেকেই হয়তো ওকে যেরকমভাবে ওকে নিয়ে আসছে। তো তারপর নানি হচ্ছে গিয়ে ঝাড়ফুঁক করে আমাকে, ঝাড়ফুঁক করার বেশ খানিক্ষণ পর আমার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পরে নানি আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তো আমি তখন বলি যে নানি এরকমভাবে আমি আসতেছিলাম, আমার এক বন্ধুর রূপ ধারণ করে ওই পরীটা আমার কাছে আসছে এবং এসে আমাকে বলছে যে এরকমভাবে আমাকে নানান জিনিসের লোভ দেখাইছে, এবং লোভ দেখায় পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আমার আর কোনো সেন্স নাই। তো এটা পরবর্তীতে আমার অন্যান্য সকলের কাছে শুনলাম যে এরকম ঘটনা, সকলেই কিন্তু বিষয়টা জানে এবং বলছে যে কীভাবে আমাকে নিয়ে যেতে চেয়েছিল। তো নানি তখন আমাকে বলে যে তোকে না তাবিজ দিয়েছিলাম, সেই তাবিজ কী করছিস? তো আমি তখন বললাম তাবিজ তো আমার হাতেই ছিল। তো পরবর্তীতে দেখলাম আমার হাতেও তাবিজ নেই, আমার গলাও তাবিজ নেই। তাবিজটা যে কোনোভাবে আমার গলা বা হাত থেকে খুলে ফেলা হয়েছে, সেটা আমি নিজেও জানি না কে খুলছে, কীভাবে খুলছে তাও বলতে পারবো না, তবে এটা খুলে ফেলা হয়েছে। তো আমি বললাম কি যে দাদি, নানি আমি জানি না আমার তাবিজ কে খুলছে, আমি জানি না। তো নানি তখন আমাকে বেশ খানিকক্ষণ ঝাড়ফুঁক করলো এবং আমার গায়ে কিন্তু তখন প্রচণ্ড জ্বর ছিল, এত পরিমাণ জ্বর ছিল যে গা পুড়ে যাচ্ছিল। নানি হচ্ছে গিয়ে তখন আরও 2টা তাবিজ আমার হাতে এবং গলায় পরিয়ে দেয়, আর বলে কি যে এই তাবিজ কখনো খোলা যাবে না, আর তোকে বন্ধ দিতে হবে, নাহলে এই পরিমেয়টা তোকে নিয়ে যাবে এবং তোকে নিয়ে যেভাবেই হোক তোকে নিয়ে যেতে চাইবে সে। আর আমি আমার আম্মাকে বললো যে তোকে কি বলছিলাম যে ওকে বিয়ে দিয়ে দে, বিয়ে না দিলে ওকে কোনোভাবেই কিন্তু ওই পরীটার হাত থেকে বাঁচানো সম্ভব না, এই তাবিজদের কতদিন ধরে রাখবো, ও খুবই শক্তিশালী পরী। ও আমার কাছেও আসছিল, এসে বলছিল যে তুই ওই রুকায়া উঠাই নে ওকে আমাকে নিয়ে যেতে দে, এরকমটাও আমাকে বলছে। কিন্তু আমি আসলে রাজি হইনি, কারণ আমার এরকমটা আমি কারোর ক্ষেত্রে রাজি হতাম না। পরে আমি কি বলছি যে তুই যদি প্রাণ বাঁচাইতে চাস তাহলে এখান থেকে চলে যা। পরেও চলে গেছে, কিন্তু পরবর্তীতে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তো আমি যদি বলি যে এইসব থেকে বাঁচার একটা উপায় আছে যে তুই ওকে বিয়ে দিয়ে দে, তুই বড় হোক ছোট হোক এটা নিয়ে ভাবার দরকার নাই, বিয়ে দিয়ে দে একটা। বিয়ে না দিলে এই সমস্যা কিন্তু কোনোভাবেই সারবে না, আমি এটা বলে যাচ্ছি। তো যাই হোক, আমার নানি এই কথা বলার পরে আমার তো প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, আমি প্রচণ্ড পরিমাণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত আগামী 6 দিন আমার জ্বর ছিল, এবং কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কেউ আমার জ্বর সারাতে পারছিল না। তো নানি হচ্ছে কি একটা পড়া পানি নিয়ে আসে এবং বলে কি যে এটা হচ্ছে কি জমজমের পানি, এই জমজমের পানি খেলেই তোর ছাল সুস্থ হবে আর কি, এরকমভাবে বললো আর কি, জমজমের পানি খেলে তোর ছেলে সুস্থ হবে। তো তখন সেই জমজমের পানি সমেত পড়া পানি আমাকে খাওয়ানো হলো এবং পরে আমি সুস্থ হলাম। তো পরীটা আমার উপর এমনভাবে আচর করেছিল, আর পরীটা যখন আমার কাছে আসতো তখন এক প্রকার ওই রূপ ধারণ করে আসতো। আর আমার ওই নানি যাওয়ার সময় বলে গেছে যে আমি যেন 7 দিন বাসা থেকে না বের হই, আমাদের বাড়িটা বন্ধ হতে 7 দিন সময় লাগবে। এই 7 দিনের ভিতরে কিন্তু বাড়ি থেকে বের হলে যে কোনো সময় ওকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে, কারণ হচ্ছে ঘরের বাইরে বের হওয়া যাবে না কোনোভাবেই। তো আমি রাতের বেলা সন্ধ্যার পরে বিশেষ করে কোনোভাবেই ঘরের বাইরে বের হতাম না, আমাকে হচ্ছে গিয়ে ঘরের ভিতরে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর আমার যদি জ্বর ছিল তো সেহেতু আমার ঘরের বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমার সেই নানি বলে কিছু 7 দিন পরে এই বাড়ি বন্ধ হবে, 7 দিনের আগে বন্ধ করা সম্ভব না, কারণ যেহেতু শক্তিশালী জিন, ওকে 7 গিটের বন্ধন দিতে হবে, সেই 7 গিটের বন্ধন দিতে 7 দিন সময় লাগবে। তো সেই 7 দিন যেন তোর ছেলে ঘর থেকে কোনোভাবেই না বের হয়। তো এই 7 দিন আমার আম্মা তো আমার একদম কুইচ্চা মুরগির মতো তার পাখনার নিচে রাখতো, কোনোভাবেই ঘর থেকে বের হইতে দিত না। কিন্তু ঘটনা 7 দিনের মাথায় গিয়ে ঘটলো। আসলে 7 দিনের মাথায় এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। ওই দিন রাত্রেবেলা আমি তো আমার মার সাথেই ঘুমাইতাম, আমি যে রুমে ঘুমাইতাম আমার মা এবং আমি ঘুমাতাম, আর অন্যান্য রুমে আমার বোনেরা ছিল তারা ঘুমাতো। তো যে রুমে আমি ঘুমাতাম আমার তো 7 দিন পর আজকে জ্বর ঠিক হয়েছে, আমি তো সম্পূর্ণরূপে অসুস্থ ছিলাম এবং এত পরিমাণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েছিলাম যে আমি আসলে কিছু মনে ছিল না আমার। তো আমি উঠলাম ওই দিন রাত্রেবেলা, আমার তো সারাদিন ঘুমাইছে, আমার কোনো হুঁশ নাই। ওই দিন সন্ধ্যার দিকে 10টার পরে আমার ঘুম ভাঙছে, ভাঙার পর আমার খানিকটা ভালো লাগতেছিল, এবং ওই দিন দুপুরবেলায় হচ্ছে আমার নানি এসে আমাকে সেই জমজমের পড়া পানি খাওয়াইছে। তো খাওয়ানোর পর আমি সুস্থ হই খানিকটা। তো রাতে তো আমার ঘুম আসতেছিল না, আমার আম্মা ঘুমাই গেছে, আম্মা খাওয়া দাওয়া করে 11টার দিকে ঘুমাই গেছে। তো আমি আমার নিজের ঘরের ভিতরে, আম্মা শুয়েছিল, আমি তার পাশে বসে আমি একটা হাদিসের বই পড়তেছিলাম। আমার আবার এসব পড়তে খুব ভালো লাগে, এটা হাদিসের বই পড়তেছিলাম, এবং সেই হাদিসের বই পড়া অবস্থায় আচমকা দরজায় জানালায় টোকা পড়ে। তো আমার তখন হুঁশ নাই যে জানালায় টোকা কে দিল। তো আমি তখন জানালা গিয়ে খুলি, আমার জানালাকে খোলার সাথে সাথেই আমি খেয়াল করলাম যে আমার দূরে জানালার অপোজিটে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা আমার বয়সী একটা মেয়ে, এবং সে আমাকে ইশারা দিয়ে বলতেছে, এই তুমি আমার সাথে খেলতে যাবা, চলো। তো আমি মেয়েটাকে দেখে তখন বললাম কি যে তোমার বাড়ি কোথায়, এখানে কোথেকে আসছো? তো তখন আমাকে বললো যে আমার বাড়ি ওইখানে, আমি বেড়াইতে আসছি, চলো আমরা খেলতে যাই। তো আমার তখন খেয়াল নাই যে রাত তখন কয়টা বাজে আর কি, আমাকে এই বলতেছে খেলতে যাই, চলো চলো আমার সাথে আমরা গল্প করবো একসাথে বসে। তো আমি তখন বলতেছি যে তোমার বাড়ি কি অমুক জায়গায় সত্যি বেড়াইতে আসছো, তুমি তো দেখতে অনেক সুন্দর,
মেয়েটা সত্যিই খুব সুন্দর ছিল এবং অসম্ভব রকমের রূপবতী তার চেহারা। তার দিকে তাকালে যে কোনো কেউ বলবে কি যে আসলে সে খুব সুন্দর। তো আমি তার সাথে গল্প করলাম, বললাম কি যে আসো আমরা এখানে দাঁড়ায় গল্প করি। তোর সাথে কথা বলতেছিলাম আমি। তো আমার তখন কিন্তু ভালোই বয়স, এইসব বিষয়ে মানে এরকম কোনো কিছু খেয়াল নেই যে আমি কার সাথে কথা বলতেছি, বা ওই সেন্সটা আমার মধ্যে নেই যে আমি ওর সঙ্গে কেন কথা বলতেছি, কেন ও আমাকে ডাক দিল, আমি কেন ওর কাছে গেলাম। আমাকে বলতেছে তুমি বাইরে আসো, বাইরে আসো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাইরে আসতেছি। তো মেয়েটা খুবই সুন্দর ছিল, তাকে দেখে আমার খুব ভালো লাগতেছিল। কেন ভালো লাগতেছিল এটা আমি বলতে পারবো না। আমি যখন গিয়ে দরজা খুলতে গেছি, আমি আমার রুমে দরজা খুলছি অলরেডি, খুলে আমি বাইরে বের হয়েছি। তো আমাদের বাইরের একটা গ্রিল ছিল, সেই গ্রিলের চাবি আবার আমার আব্বার কাছে ছিল। তো আমি সেই আব্বার কাছে গিয়ে সেই চাবি টানতে গেছি, চাবি আমি অলরেডি নিয়ে আসছিও, না গ্রিলের তালা খুলবো। ঠিক তখনই আমার আম্মা বলে কিরে তুই কই যাস এত রাত্রেবেলা। তো আমি তখন বললাম আম্মা আমি যে বাইরে যাচ্ছি, ওই যে ওর সঙ্গে খেলতে যাব। তো এই কথা বলতেই আমার আম্মা আসলে হামাও করে কান্না শুরু করে এবং চিল্লাপাল্লা শুরু করে। আমার আম্মাও সেই মেয়েটাকে দেখছে, সেই মেয়েটা দূরে দাঁড়ায় আছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। খুবই সুন্দর একটা মেয়ে। আচমকা সেই মেয়েটার রূপ পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে একটা ভয়ঙ্কর একটা মেয়ের রূপ ধারণ করলো এবং তার গায়ে এক ধরনের কালো কালারের কাপড় জড়ানো, এবং সে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে গেল, উঠতে শুরু করলো। তো আমার আব্বা তখন উঠে আসলো, উঠে দেখলো কি যে সেই মেয়েটা বাইরে দাঁড়ায় আছে এবং আমাকে নিতে আসার জন্য সেই জিনিসটা দাঁড়ায় আছে। এবং সে যাওয়ার সময় বলে গেল কোনোভাবেই তোদের ছেলেকে তোরা আটকায় রাখতে পারবি না, আমি ওকে নিয়ে যাব, যেভাবেই হোক নিয়ে যাব। তো তখন বাড়ির সবাই উঠে আসলে তখন আমাকে নিয়ে একটা অন্যরকম শোরগোল পড়ে যায়। তো আম্মা তখন এক প্রকার বলে কি যে তোর নানিকে ডাক দিয়ে নিয়ে আয়, আমার বড় ভাইকে বলে তোর নানিকে ডাক দিয়ে নিয়ে আয়, আমি আমার ছেলেকে আজকেই বিয়ে দিব এবং এই জিনিসটার হাত থেকে যে কোনোভাবেই হোক বাঁচতে হবে। তো তখন আমার বয়স, আমার হাফিজিও শেষ হয় নাই, আমার আম্মা বলতেছে যে আমাকে বিয়ে দিবে আর কি, 19 বছর বয়সে একটা ছেলে আমাকে বিয়ে দিবে। তো তখন আমার আব্বা বলে কি যে পাগল হয়েছো তুমি, ওকে বিয়ে দিবে, ওর বয়স কত? তো আমার আম্মা বলে কি যে ওকে যেভাবে আমি ওকে আমার বাবুকে আমি যাইতে দিব না, ওই জিনিসটা আমার বাবুকে নিয়ে যাবে, ওকে যেভাবে আমি আমার বাবুকে আমি বাঁচাবো, ওকে আমি বিয়ে দিব। তো তখন বলে কি যে আচমকা তুমি পাত্রী কই পাবা? তো তখন আমার মা বলে কি যে পাত্রী আমার ঠিক করাই আছে, আমি অনেক দিন থেকে ঠিক করে রাখছি, আমার বোনের মেয়ের সাথে আমি ওকে বিয়ে দিব। তো আমার খালাতো বোন ছিল সুমাইয়া, তো সুমাইয়াও দেখতে খুব সুন্দর ছিল। আসলে দেখতে সুন্দর ওইসব নিয়ে তখন আমার মা ভাবে নাই, বা সুমাইয়া খুব গুণবতী ছিল। আমার আম্মার অনেক দিনের শখ ছিল যে আমার সাথে ওর বিয়ে দিবে, সুমাইয়া বিয়ে দিবে। তো যাই হোক আমার খালাকে তখন জানায়, এবং খালার সাথে তো আমার আম্মার আগেই কথাবার্তা হইতো। তো সুমাইয়ার বয়স তখন বেশি ছিল না, ওর বয়স 16 কি 17 বছর হবে এরকম। ও ও তখন হাফেজি পড়তেছিল। তো তখন আমার আম্মা বলে কি যে তুই তোর মেয়েকে দিবি কিনা তাই বল, তুই আমার ছেলেকে বাঁচা। তো আমার খালা তখন বললো আচ্ছা ঠিক আছে, যে বিষয়টা যেমন এরকম, যেহেতু আমরা পরে বিয়ে দিতে চেয়েছিলাম, আগে দিয়ে দিই, তাতে কোনো সমস্যা হবে না, পরে বিয়ে দেওয়ার দরকার নেই, আমরা আগে দিয়ে দিচ্ছি তাহলে বিয়ে। তো তখন আমার আম্মা এবং সকলের উপস্থিতিতে ওই দিন সন্ধ্যার দিকে আমাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই দিন আমার খালু আসে ঢাকা থেকে, আমার খালু ঢাকায় থাকতো, তো ঢাকা থেকে আসে আমাদের মাদ্রাসার যে হুজুর ছিল সেই হুজুরকেও ডাকা হয়। তো সেই হুজুরও আসে আমাদের এখানে। তো আসার পরে আমাদের সেই হুজুরের উপস্থিতিতে সেখানে আমাদের বিয়ে পড়ানো হচ্ছিল আমার নিজের ঘরের বারান্দায়। তো ওই টাইমে আচমকা একটা চারিদিকে ঝড় বৃষ্টি শুরু করে, ঝড় বাতাস, প্রচণ্ড পরিমাণ ঝড় বাতাস। তো আচমকা এরকম একটা সময় এরকম ঝড় বাতাস তো হওয়ার কথা না, কারণ সাধারণত ঝড় বাতাস হয় বৈশাখ মাসে, এরকম একটা জুলাই আগস্টের মাসে এরকম ঝড় বাতাস, বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই আকাশে, মেঘও নাই আকাশে, কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝড় বাতাস, যেন গাছগুলো উপরে এসে আমার শরীরের উপর পড়বে এরকম একটা অবস্থা। তো তখন সবাই আসলে ভয় পেয়েছে, এবং আমার সেই নানিও তখন উপস্থিত ছিল, বললো কি যে এটা ওর কাজ, ও নির্ঘাত এখানে আসছে এবং ও কোনোভাবেই এই বিয়েটা হতে দিবে না, বিয়েটা না হতে দেওয়ার জন্য এরকম করতেছে। তো তখন ও লন্ডভন্ড করতে শুরু করে, এবং আমার সেই নানি বলে কি যে হুজুর কোনোভাবে বিয়ে থামাবেন না, আপনি বিয়েটা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি কমপ্লিট করেন, ও তারপর এখান থেকে চলে যাবে চিরদিনের জন্য, এটা আমি জানি, এরকম জিনদেরকে আমি চিনি খুব ভালোভাবে, আপনি দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করেন। তো তারপর হুজুর হচ্ছে সেখানে বিয়ের কাজ সম্পন্ন করে, ও প্রচণ্ড পরিমাণ চিল্লাচিল্লি করতেছিল, আশেপাশের মানুষজন ভয় পেয়ে গেছিল, প্রচণ্ড পরিমাণ শব্দ করতেছিল, এবং গৌড়ানোর শব্দ, একটা ভয়ঙ্কর হিংস্র পশু যেরকম শব্দ করে না, ও ঠিক সেরকম শব্দ করতেছিল, এবং এত জোরে শব্দ করতেছিল যে আশেপাশের সমস্ত মানুষজন সেটা শুনতেছিল। তো তখন আসলে আমি যখন কলমা পড়লাম এবং কবুল বললাম, তো তখন ওর চিৎকার আশেপাশের গ্রামের কয়েক তল্লাটের মানুষ শুনছে, এত পরিমাণ চিৎকার করতেছিল, খুবই ভয়ঙ্কর সেই বিভৎস রাত ছিল। তো তখন ওর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়, আমার সময়ের সঙ্গে বিয়ে হয়, আমার যে হবু স্ত্রী ছিল, এখন আমার সেই স্ত্রী, আমার 3 সন্তানের জননী। তো ওর সঙ্গে সংসার করছি আমি। তো এর পরবর্তীতে আমার সঙ্গে সমস্যা হয়নি। তো ওই সন্ধ্যার দিকে ও তখন ওর সেই বিশাল আকৃতির শরীরটি আমাদের সামনে আসে, উঠানে তখন দেখে।
তো সকলে দেখে আসলে অবাক হয়ে যায় যে জিন আসলে কতখানি খারাপ হতে পারে এবং কিভাবে মানুষের ক্ষতি করতে চায়। তো ও তখন যাওয়ার সময় কান্না করে আর কি। ওর আসল চেহারা রূপে তখন আসে, ওর আসল চেহারাটা আমি দেখেছি। তো ও তখন বলে যে তোরা কাজটা ঠিক করলি না, আমি ওকে খুব ভালোবাসতাম, ওকে আমি খুব আদরে রাখতাম, ওকে আমি আমার জীবনের চাইতে খুব বেশি ভালোবেসেছি, কিন্তু তোরা আমার কথা শুনলি না, তোরা ওকে এরকমভাবে আমার কাছ থেকে ছিনায় নিলি। আমি ওকে অনেক ভালোবাসি এবং কান্না করতেছিল খুব, ওইটা দেখে আমার তখন খুব খারাপ লাগতেছিল। তো তখন সেই হুজুর এবং আমার সেই নানি বলে কি যে তুই যা যা এখান থেকে যা, তোর মতো খারাপ জিন কি করতে পারে সেটা জানা আছে। তো ও তখন এরকমভাবে এখান থেকে চলে গেল এবং আচমকা চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল চোখের পলকে। তো ওই ঘটনা এখন আমার মনে আছে, এখন আমি সেই ঘটনার সাক্ষী। তো যাই হোক, আমাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তো আসলে মূলত বিয়ে হওয়াটাই আসল ছিল। তো আমাকে বললো কি যে এখন তো বিয়ে হলো, কলমা কাবিন হলো, উঠাই নেওয়ার যে বিষয়টা সেটা পরবর্তীতে হবে, আগে ও হাফেজ হোক, হাফেজা শেষ করুক, হাফেজি শেষ করুক, আর ওর তো হাফেজা শেষের সাথে দেরি আছে, পরবর্তীতে দরকার ওর কাছেই পড়াশোনা করবে। তো যাই হোক, আমার এই ঘটনার পরে আমার সাথে আর ওই জিন মেয়েটার আমার সাথে দেখা হয়নি বা আমার কাছে কখনো আসেনি। তো মূলত হচ্ছে কি এই বিয়েটাই ছিল হচ্ছে কি ওর জন্য কাল, বিয়ে করার পরে ও আমার কাছে আর আসেনি, ও তখন চলে যায় চিরদিনের জন্য। আর হাফেজ এর 4 মাস পরে আমার হাফেজি কমপ্লিট হয়ে যায়। হাফেজি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তখন হচ্ছে গিয়ে পাগড়ি নিয়ে সেখান থেকে চলে আসি এবং এরপরে সুমাইয়ার সাথে আমার অনুষ্ঠান করে বিয়ে হয় এবং সুমাইয়ারও তখন 18 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। আমাদের ওই বিয়ের 1.5 বছর পরে আমাদের বিয়ে হয়। তো আমরা ওইটার পরে একত্রে থেকেছি অনেক, বিয়ের আগে আমাদের অনুষ্ঠান হওয়ার আগে, যেহেতু আমাদের বিয়ে হয়ে গিয়েছিল সুমাইয়া আমাদের বাড়িতে আসতো, থাকতাম, আমরা মাদ্রাসা থেকে আসতো, একসঙ্গে থাকতাম। তো আমার বিয়েটা আগে আগে এই কারণেই হয়েছিল এবং এরকম একটা ঘটনা আমার সামনে ঘটে যা কিনা আমার পুরো জীবনের অনেক অংশই একদম স্মৃতি বিজড়িত করে রেখেছে। আমার এখনও সেসব বিষয়ে ভাবলে ভয় লাগে, সময়ের সাথে এখন আমি গল্প করি সেসব বিষয় নিয়ে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। এখন আমার 2টা মেয়ে, একটা ছেলে আছে, তাদেরকে নিয়ে আমি সুখেই আছি। আমি জানি না সে জিনটা আর কখনো ফিরে আসবে কিনা আমার কাছে, তবে আমার মনে হয় না সে আর কখনো আসবে। যদি আসার হতো তাহলে হয়তো এতদিন আসতো। তবে আমি এতটুকু বুঝতে পেরেছি যে জিনটা, পরিমেয়েটা আমাকে আসলে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো এবং আমাকে তার নিজের করে পেতে চাইতো। তো সেটা তো তার দোষ ছিল না। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একে একে দেখতে দেখতে ভূত বাক্সের 28 নম্বর এপিসোড আপলোড হয়ে গেল। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। 29 নম্বর পর্ব পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে কমেন্ট করুন আমাদের চ্যানেলে। বেশি যত কমেন্ট করবেন গল্প তত দ্রুতই আসবে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে 29 নম্বর এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।